সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন এবং সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি এস.এম. কামাল হোসেন আপনার কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। করোনা প্রতিষেধক বা করোনা টিকা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা। আজ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে যত টাকাই লাগুক সবাইকে টিকা দেওয়ার জন্য যেখান থেকেই দরকার হয় টিকা কিনে আনবেন তিনি। আজকে তিনি আশ্বস্ত করেছেন। আসলে হঠাৎ করে টিকা নিয়েই শঙ্কা তৈরি হলো কেন, বা টিকা ব্যবস্থাপনার জন্য যে দক্ষতা বা যে ধরনের সুদূর প্রসারী পরিকল্পনা দরকার ছিল, সেখানে কি কোনো ঘাটতি বা দুর্বলতা ছিল কিনা আপনি কি মনে করেন? আপনার ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ। দেখেন, টিকা নিয়ে সংশয় ছিল, টিকা নিয়ে অপপ্রচার ছিল বিএনপি সহ বিরোধী দলের কিছু নেতৃবৃন্দ। যখন টিকার ব্যাপারে আলোচনা হচ্ছে তখন বলা হয়েছে যে আমরা টিকার নির্দিষ্ট টাইমে আনতে পারবো না। কিন্তু আল্লাহর রহমতে আজকের প্রধানমন্ত্রী, যিনি উন্নয়ন, সমৃদ্ধি, শান্তির প্রতীক, যিনি সততা, সাহসিকতা এবং দক্ষতার সাথে সকল ক্রাইসিস মোকাবেলা করছেন, এটা আমার কথা না, এটা বিশ্ব নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করেই বলেছেন। তিনি কিন্তু প্রথম যে 35টি দেশ ভ্যাকসিন পেয়েছে তার ভিতরে বাংলাদেশ অন্যতম, এবং অনেক উন্নত দেশও ভ্যাকসিন পেতে হিমশিম খেতে হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে যে দ্বিতীয়বার যখন করোনা মহামারী দ্বিতীয়বার যখন মহামারী আকারে আরো বড় আকারে দেখা গেল, এবং আপনারা জানেন যে ভারতে এই মহামারীটা যেটা মানে আতঙ্কজনক, যার ফলে সবাই মনে করেছিল যে ভারতের থেকে যে ভ্যাকসিন আসার কথা সেইটা একটু নির্দিষ্ট টাইমে আসবে না। সঙ্গে সঙ্গে সরকার কিন্তু আপনি দেখেছেন রাশিয়া, আমেরিকা, হ্যাঁ, ইভেন কি চীনের সাথেও কথা বলে ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন যে আল্লাহর রহমতে ভ্যাকসিনের কোনো সংকট হবে না। এবং ভারতও তাদের এই সংকটের মধ্যে বাংলাদেশের সাথে যে চুক্তি আছে সেই ভ্যাকসিন দেওয়ার জন্য ইতিমধ্যে আমি পত্র পত্রিকায় দেখেছি যে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি আছেন তিনি এই কথাগুলো বলেছেন। এবং আমরা মনে করি যে আল্লাহর রহমতে ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না। ইতিমধ্যে সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা বলেছেন এবং বাংলাদেশের মানুষ সেইটা বিশ্বাস করে। আমি মনে করি আজকে দ্বিতীয় ধাপের করোনা বৈশ্বিক কারণে যখন সারা বিশ্ব আতঙ্কগ্রস্ত, প্রতিবেশী ভারত যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমরা যারা রাজনীতি করি আমাদের উচিত যে এই করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াই, মানুষের ভিতর অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয় মানুষকে, মানুষের ভিতরে যে আতঙ্ক সেই আতঙ্ক যাতে মানুষ কাটিয়ে উঠতে পারে, আমরা মানুষের সেবা করি। ঘরে বসে ষড়যন্ত্র করে সরকারের সমালোচনা না করে মানুষের পাশে দাঁড়ায়। যেমন আপনি দেখেছেন আজকে সরকারি দলের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং তার সহযোগী সংগঠন এই দ্বিতীয় ধাপ করোনার মধ্যেও আমাদের অনেক বন্ধুরা যখন ঘর থেকে বের হচ্ছে না তখন এরা রাস্তায় নেমে এই পবিত্র রমজান মাসে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। এই কৃষি মৌসুমে
কৃষকদের ধান কেটে দিচ্ছেন, কৃষকদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, অসহায় মানুষকে খাবার দিচ্ছেন। অতীতে প্রথমবার যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এখনো দাঁড়িয়েছেন। জি, আপনি যে কথাটা বলেছেন যে করোনা নিয়ে ইনশাল্লাহ কোনো সংকট নেই এবং সংকট হবে না, এস এম কামাল হোসেন, আপনার কাছে আবার আসবো আমি, আমার সঙ্গেই মানে থাকবেন। ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না এবং বা ভ্যাকসিন কোনো শঙ্কাও নেই। জি, বাংলাদেশের মানুষ ঠিক মতোই পাবে। এস এম কামাল হোসেন, আপনি আমার আমাদের সঙ্গে বিশ্বাস কোনো থাকবেন। শঙ্কা জি, নেই। আপনার কাছে আবার আসবো আমি। রুহিন হোসেন প্রিন্স, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, প্রিন্স ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যেটি নিয়ে আমরা জি, জি, আলোচনা শুনতে করছিলাম পাচ্ছি। যে সমসাময়িক বিষয়ে যে ওকে, শোনা টিকা যাচ্ছে? নিয়ে যে শঙ্কা, এটি কেন তৈরি হলো, যেটি এস এম কামাল হোসেন বললেন যে আসলে টিকা নিয়ে কোনো শঙ্কা নেই, বাংলাদেশের মানুষ সবাই টিকা পাবেন বা টিকা দেওয়ার সেই ব্যবস্থা সরকার করবে। কিন্তু তারপরেও যে হঠাৎ করে একটি সোর্স থেকে টিকা আনার পরে টিকার প্রথম ডোজ কিন্তু দেওয়া বন্ধ আছে, বা দ্বিতীয় ডোজ যারা নিয়েছেন তারাও প্রথম ডোজ যারা নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ পাবেন কিনা সেটি নিয়ে একটি শঙ্কা আছে মানুষের মধ্যে। এটি কেন হলো, তৈরি হলো কেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমরা যে মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমি এটাকে রিপিট করার দরকার নেই। শঙ্কা থাকাটাই আমার বিবেচনায় স্বাভাবিক ছিল। কেন? সহজ কথা আমি যেটা বুঝি, যে এরকম একটা ঘটনার বৈশ্বিক অতিমারির প্রেক্ষিতে টিকা আবিষ্কৃত হয়, সাময়িক কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু এই আবিষ্কৃত টিকা নিয়েও আমরা এটা জানি দুটি ঘটনা ঘটবেই, এটাই স্বাভাবিক ছিল। সেটা কি? এর একটা রাজনীতি আছে, এর একটা অর্থনীতি আছে। এটা কিন্তু মানে আমি বলি যে এটা একটা সাধারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা এটা বুঝি, এর একটা রাজনীতি এবং অর্থনীতি দুটোই আছে। সুতরাং এইটা বুঝে বাংলাদেশ তার করণীয় ঠিক করা দরকার। আমাকে যদি বলেন যে নানা জটিলতার মধ্যেও অন্তত পক্ষে বাংলাদেশ যতটুকু করেছে, আপনি সারা বিশ্বের বিবেচনায় এইটাকে আপনি খারাপ বলার কোনো কারণ নেই। এটা ঠিক, এ নিয়ে আমার ব্যক্তিগত কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু কোশ্চেন যেটা হয়েছে সেটা হচ্ছে কি, আমরা যেভাবে প্রথম দিকে যেভাবে ত্রাস দিয়ে এটা নামলাম এবং জনগণকে যেভাবে আশাবাদী করে তুললাম, সেটা আমার বিবেচনায় এটা অন্যায় কিছু ছিল না। কিন্তু আমরা এখন সর্বশেষ কি বলছি, তখনও কিন্তু আমরা এই কথাগুলো বলেছিলাম, এটা এখন বলছি সেটি নয়। এটা শুধু আমরা না, আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এখানে জনস্বাস্থ্যবিদরাও বলেছে, যখন এ ধরনের এক টিকা নিয়ে তার রাজনীতি থাকে, অর্থনীতি থাকে, তখন হাতটা একদিকে না চতুর্দিকে হাতটা ছড়িয়ে দিতে হয় এবং চতুর্দিকে আনার প্রচেষ্টা নিতে হয়। কেন? আবার ওই কথায় চলে আসতে হয়, টিকা তো খালি অল্প দিলে হবে না। আমরা এটা খবর পাচ্ছি যে বাংলাদেশে যত মানুষ আছে তার অবশ্যই 70-80% মানুষকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এরকম একটা সংকটের সমাধানের কিছুটা জায়গায় আমরা যেতে পারি। তাহলে আপনি এবার একটু হিসাব মিলান, আমরা কি প্রথম দিকে সেই কাজটা করলাম? আমরা কিন্তু প্রথম দিকে সেই কাজটা করি, আমরা একটা ভ্যাকসিন উপরে পুরোপুরি নির্ভর করলাম। এবং দেখেন এখনো রহস্য গেল, এটা কি চুক্তি সরকারের সাথে না ভ্যাকসিনকোর সাথে? ভ্যাকসিনকোর সরকার এটা বলছে সরকারকে হাত না দিলে হবে না, হাতটা সরকারকে দিতে হবে। আর আমাদের দেখলাম কি পররাষ্ট্রমন্ত্রী তিনি তো বলেই ফেললেন যে হ্যাঁ, প্রথম দিকে আমাদের একজনের উপরে নির্ভর করেছি, আমাদের অন্য জায়গায় যাওয়া উচিত ছিল। তাহলে এই যে বিবেচনাটা, এটা হচ্ছে রাজনীতি, তার মধ্যে আবার ভূ রাজনীতি আছে। সেইগুলো বিবেচনা করে প্রথম দিকে আমরা যদি একটা পুরো হাতটা নানা দিকে প্রসারিত করতাম, তাহলে বোধহয় এই সংকট এখন যেটা পড়েছি এইটা নাও থাকতে পারত। এটি একটি দিক। একটা দিক হচ্ছে ধরেন প্রেডিকশনের ব্যাপার। যদিও প্রেডিকশন নিয়ে কথা বলা আমার হয়তো খুব একটা সাজে না, কিন্তু তবুও বলি, সাজে না এই অর্থে কারণ এগুলো তো হচ্ছে সায়েন্টিফিক বিষয়, ওনারা বললেই ভালো হয়। কিন্তু ওনাদের কাছ থেকে শিখে নিয়েই আমি বলতে চাই রাজনৈতিক কর্মী হিসাবে, আপনি যে জনস্বাস্থ্যবিদদের উপরে ভরসা করেই আমরা যে কাজটা করব, আপনি আমি করব, তারা তো প্রথম দিন থেকেই বলছে যে এই যে আমাদের ফার্স্ট ঢেউটাই হয় শেষ হয়নি, হলেও দ্বিতীয় ঢেউ আসবে, সংকট আরো তৈরি হতে পারে। আমরা যে ভারতের উপরে নির্ভরশীল, সেই ভারতও কিন্তু নিজের কাঁচামাল নিজের উপরে নির্ভরশীল না, অন্যদের উপরে নির্ভরশীল। তার রাজনীতি অর্থনীতি আছে, তার দেশের সংকটের বিষয় আছে না। সুতরাং সেইটা বিবেচনা করে আমরা কেন একক নির্ভরশীল হব? আমরা ভারতের কিন্তু এর আগে জানি, আমরা পেঁয়াজ বাণিজ্য দেখছি, আমরা চাল বাণিজ্য দেখছি, আমরা পানি বাণিজ্য সহ কিনা দেখছি। কিন্তু আমি বলছি যে তাহলে আমাদের বিজ্ঞচিত সিদ্ধান্ত হওয়া দরকার ছিল প্রথম দিকে চতুর্মুখী হাত দেওয়া। আর কি কাজ দরকার ছিল? সেটা হচ্ছে যে ভ্যাকসিন এখন বাংলাদেশে উৎপাদনের কথা হচ্ছে, বাংলাদেশে এক্ষেত্রে কেন আমরা আরো ভূমিকা নেব না?
আমি একটু দুঃখের সাথে বলতে চাচ্ছি, যদিও আমার কাছে পর্যাপ্ত তথ্য না থাকলেও এটা দেখি যে আমাদের গবেষণা ক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্দ না। কিন্তু গতবার একটা ইন্টারেস্টিং তথ্য আমি পত্রিকায় পড়লাম, গতবারে যে 100 কোটি টাকার উপরে বরাদ্দ করা হয়েছে সেটা নাকি কাজে লাগানো যায়নি। তার মানে আপনি বরাদ্দ করলেও যথাযথভাবে যাতে কাজে লাগানো যায় সেই কাজটি তো করতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থা এবং এখন যে অতিমারি সেই জায়গায় ভ্যাকসিনের জরুরতা এবং মানে কি বলে বিশ্ব এবং ভূ রাজনীতি এবং তার অর্থনৈতিক বিবেচনা করে যে ভূমিকাটা নেওয়ার দরকার ছিল, আমার মনে হয় আমাদের মূল্যায়ন একটু অবশ্যই করতে হবে। সেটা আমরা যথাযথভাবে পারিনি। কিন্তু আমি মনে করি আর দেরি না করে এইবারের যে থ্রাস্ট দিয়ে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এই পদক্ষেপের ধারায় এগিয়ে যাওয়া দরকার এবং বাংলাদেশে উৎপাদন আরো বৃদ্ধির জায়গা দরকার। আরেকটা কথা খালি বলে এই পয়েন্টে শেষ করি। দেখুন, এই যে ভ্যাকসিন কিন্তু দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচুর সক্ষমতা আছে। আমি ব্যক্তিগতভাবে খবর নিয়ে জেনেছি আমাদের সক্ষম কর্মীরা পর্যাপ্ত টিকা নাই বলে তারা কিন্তু এখন ইউনিয়ন পর্যায়ে গ্রামে গঞ্জে যেতে পারছে না। তারা কিন্তু অপেক্ষা করছে আমরা এটা পর্যাপ্ত মজুদ পেলেই সেই কাজটা আমরা করতে পারবো এবং অতিমারি এটাকে কাটানোর ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারবো। এটাই আমার প্রত্যাশা। রুহিন হোসেন প্রিন্স, আপনি আমার সঙ্গে থাকবেন, আবার আসবো আপনার কাছে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যেটি রুহিন হোসেন প্রিন্স বললেন যে টিকার ক্ষেত্রে ভূ রাজনৈতিক বা বিবেচনা নিয়ে যে সিদ্ধান্ত নেওয়ার কথা উচিত ছিল সেটা আসলে ঘাটতি ছিল, সেটি নেওয়া হয়নি। সেটার পিছনে কি কারণ মনে করেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে ভার্চুয়ালি যারা সংযুক্ত আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন তাদেরকেও শুভেচ্ছা। তো রুহিল হোসেন প্রিন্স ভাই যেটা বলেছেন এটা যথার্থই বলেছেন, একটা ভূ রাজনৈতিক কারণ তো আছেই, এবং যে ভূ রাজনৈতিক কারণের সরকার কিন্তু এরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। ভুল সিদ্ধান্ত কি আমরা তখনই বিএনপির পক্ষ থেকে কিংবা অনেক বিশেষজ্ঞরাও কিন্তু সেই সময় প্রকাশ্যেই বলেছেন, বিএনপিও প্রকাশ্যে বলেছে যে কোনো একটি দেশ বা কোনো একটি প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে বিকল্পভাবে চিন্তাভাবনা করা উচিত। কিন্তু আমরা দেখলাম সেই সময় রাশিয়া বা চীন তাদের কাছ থেকে এই ভ্যাকসিন পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তখন হঠাৎ করে দেখলাম বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব আসলেন এবং তারপর পরই চুক্তি হলো, এবং শুধু চুক্তি নয়, সেখানে পুরো অ্যাডভান্স টাকা দিয়ে দেওয়া হলো সেই সেরাম কোম্পানিকে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এখন এসে যেটা দেখছি সেই সেরাম কিন্তু এখন আপনার সেই টিকা দিতে পারছে না। ভারত তাদের দেশের চাহিদা পূরণ না হলে অন্য কোনো জায়গায় রপ্তানি করতে দিবে না, এটাই স্বাভাবিক। তাই করেছে, ভারতের অবস্থা খুব খারাপ, সে কারণে তারাও রপ্তানি বন্ধ করে দিয়েছে। তো সে কারণে দেখেন সরকার যে ভুল সিদ্ধান্ত নিল যে শুধু ভারতের সেরাম থেকে আনবে, তাও আবার বেক্সিমকোর মাধ্যমে। আমরা বলেছি কেন বেক্সিমকো, কেন কোনো প্রাইভেট কোম্পানি, কেন সরকার টু সরকার, কেন সেটা হবে না? সেটা কিন্তু করলো না। যদিও আমাদের সরকার বলে ভারতের সাথে তাদের খুব ভালো সম্পর্ক, উচ্চমানের সম্পর্ক, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক। তাই যদি হয়ে থাকে তাহলে কেন ভারতের সরকারের সাথে আমাদের সরকার চুক্তি করে এই ভ্যাকসিনটা আনলো না? যদি ওই সরকার টু সরকার চুক্তি হতো তাহলে কিন্তু এত টাকা লাগতো না। এই যে আজকে বলা হচ্ছে, আজকেই পত্রিকায় দেখলাম বেক্সিমকো আপনার প্রায় 250 কোটি টাকার উপরে তারা এখানে মুনাফা নিয়েছে, বা ভারতের পার্টে আরেকটি কোম্পানি তারাও মুনাফা নিয়েছে। তো এই টাকা তো জনগণের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। এই টাকাটা কেন আমি পানিতে ফেললাম? আজকে এই টাকার কি হবে সেটা কিন্তু আজকে বড় প্রশ্ন। এইগুলো সরকার বিবেচনায় আনে নেই। কিন্তু ওই যে বিবেচনায় এনেছে কোনটা, আমার কাছের লোককে, আমার দলের লোককে, আমার পছন্দের লোককে কাজটা দিতে হবে, তাকে লাভবান করতে হবে, লাভবান করে দেওয়া হবে, সেই জন্য তাকে দিয়ে এই কাজটা করানো হয়েছে। আজকে এই যে ভূরাজনৈতিক যে কথাটা বলছেন, এই ভূরাজনৈতিক তো সারা বিশ্বে একটা ব্যাপার রয়েছে, যে ভ্যাকসিন পলিটিক্স তো সারা বিশ্বেই রয়েছে, অনেক আগের থেকেই রয়েছে। সেই ভ্যাকসিন পলিটিক্সে আমরা কিন্তু সঠিকভাবে প্লে করতে পারিনি, বাংলাদেশ সঠিকভাবে পা ফেলতে পারেনি, যে কারণে আজকে বাংলাদেশ কিন্তু এই সংকটে পড়েছে। আজকে সেই জন্য আমাদের তড়িঘড়ি করে রাশিয়ার কাছে যেতে হচ্ছে, চীনের কাছে যেতে হচ্ছে। তো সেগুলো, চীন তো অনেক আগে অনেক ভালো প্রস্তাব নিয়ে আসছিল, আমরা চীনের কাছে আগে গেলাম না কেন? সেটা কিন্তু আজকে বড় প্রশ্ন। তো এইগুলোর যদি সমাধান না হয় তাহলে কিন্তু হবে না। আপনি জানেন যে গত প্রায় আগস্ট সেপ্টেম্বর মাসে বিএনপির পক্ষ থেকে আমরা সরকারের কাছে বলেছিলাম যে যেহেতু ভ্যাকসিন এখন উৎপাদন হবে কিছুদিনের মধ্যেই, এখন থেকেই সরকারের উচিত যে ভ্যাকসিন উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা দেশ যেগুলো রয়েছে তাদের সাথে সম্পর্ক আরও গভীর করে তাদের কাছ থেকে কীভাবে নিয়ে আসা যায়, এবং এই নিয়ে জাতিসংঘ বা WHO মাধ্যমে একটা
কিভাবে পরিকল্পনা করা যায় বাংলাদেশ থেকে সেভাবে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম দলের পক্ষ থেকে, কিন্তু সরকার কিন্তু সেটা করে নাই। শুধু ভারতের উপর নির্ভর করতে যেই বা সেরাম কোম্পানির উপর নির্ভর করতে যেই কিন্তু আজকে এই সংকটের সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষ কিন্তু একটা হতাশায় নিমজ্জিত হয়েছে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমরা একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। এস এম কামাল হোসেন, শুনতে পাচ্ছেন? যেটি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বললেন যে আমি শুরুতেই বলছি জি, যে যখন টিকা নিয়ে আলোচনা হয় তখনও বলেছেন যে আমরা নির্দিষ্ট টাইমে টিকা পাবো না, নির্দিষ্ট টাইমে টিকা পাচ্ছি। টিকা যখন আসছে তখন ওনারা বলেছেন এই টিকা মুরগির টিকা। ওনাদের বুদ্ধিজীবী ডক্টর জাফরুল্লাহ সাহেব বললেন মুরগির ভ্যাকসিন এনেছে। জাফরুল্লাহ সাহেবই সবার আগে সেই মুরগির ভ্যাকসিনটা নিয়েছে এবং উনি জনগণনায় ধন্যবাদ জানান, উনি জনগণকে আহ্বান জানিয়েছেন। বিএনপির মির্জা ফখরুল সাহেব বললেন এইটা হচ্ছে ভিআইপিদের জন্য ভ্যাকসিন এনেছে। আর ওনাদের মুখপাত্র মির্জা রিজভী সাহেব বললেন এই গরিব মানুষকে মারার জন্য ভ্যাকসিন আনা হয়েছে, আগে গরিব মানুষকে দেওয়া যাবে না। যাদের কথা কাজের কোনো মিল নাই তারা ভুল কথা বলে। আপনি উন্নত দেশগুলোকে ঠিক মতো ভ্যাকসিন পাইছে? আপনি বলেন। হ্যাঁ, ভারতের কাছ থেকে যে ভ্যাকসিন এসেছে, ভ্যাকসিন এনেছে এবং একটি কোম্পানির মাধ্যমে এই ভ্যাকসিনটা আসছে বলে আমরা তাড়াতাড়ি, সরকারের উদ্যোগ ছিল তাড়াতাড়ি এসেছে। এখন যে ভ্যাকসিন গুলো আসতেছে সেগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির মাধ্যমে, ঔষধ কোম্পানির মাধ্যমেই আনা হচ্ছে। ইমরান সালেহ প্রিন্স যেটা বলছেন যে এই উদ্যোগটা কেন আগে নেওয়া হয়নি, চীন বা রাশিয়ার দিকে কেন এই উদ্যোগগুলো আগের থেকেই আলোচনা ছিল বলেই তো 15 দিনের ডিসিশনে কিন্তু চীন ভ্যাকসিন দিতে চায় না। হ্যাঁ, 15 দিনের ডিসিশনে ভ্যাকসিন দিতে চায় না। এই যে উদ্যোগগুলো, আলোচনাগুলো আগের থেকে ছিল বলেই আপনার এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্বীকৃতি লাগে, এই উদ্যোগগুলো আগের থেকে ছিল বলেই ভ্যাকসিন গুলো এনেছে। আমি মনে করি যে নির্দিষ্ট টাইমে ভ্যাকসিন এসেছে, যথাযথভাবে ভ্যাকসিন এসেছে এবং এইটার সমস্ত কৃতিত্ব হচ্ছে প্রধানমন্ত্রী। এবং আজকের প্রধানমন্ত্রী যখন বলেছেন যে বাংলাদেশের মানুষ ভ্যাকসিন পাবে, ভ্যাকসিন পাবে আল্লাহর রহমত, আমি মনে করি এই অপপ্রচার বা এই বিভ্রান্তি না ছড়িয়ে আমরা সবাই একটু মানুষের পাশে দাঁড়াই। বাংলাদেশ আওয়ামী লীগ ভুল রাজনীতি করে না এবং আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সরকার প্রধান হিসাবে জাতীয় আন্তর্জাতিকভাবে যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, উনি সঠিক সময়, জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের কথা ভাবেন, মানুষের কথা চিন্তা করেন, মানুষের ভাষা বুঝেন বলেই উনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন আনতে পেরেছেন, নির্দিষ্ট ঠিক দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। এই করোনার মধ্যে মানুষও যাতে না খেয়ে মারা যায় তারও উদ্যোগ গ্রহণ করছেন জননেত্রী শেখ হাসিনা। আমি তাই বলি যে নিজের একটু জনগণের কাছে যান, জনগণের পাশে গিয়ে দাঁড়ান বা জনগণকে উৎসাহ দেন, জনগণকে সাহস দেন। রাজনৈতিক কর্মী হিসাবে বা সামাজিক কর্মী হিসাবে আমাদের উচিত যে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। ভ্যাকসিন সরকার যদি নির্দিষ্ট টাইমে দিতে না পারেন তখন কথা বলেন। আপনারা ভ্যাকসিন নিয়ে একবার অপপ্রচার চালান, আতঙ্ক ছড়ান মানুষের ভিতর, সেই আতঙ্কগুলো বন্ধ করেন। এমনি করোনার এই মহামারীর কারণে গোটা জাতি আতঙ্কগ্রস্ত, গোটা জাতি না গোটা বিশ্বই আতঙ্কগ্রস্ত। এই করোনা মহামারীর কারণে গোটা বিশ্বই আতঙ্কগ্রস্ত। সেখান থেকে মানুষকে রক্ষা করার জন্য, মানুষ মানে অর্থনৈতিকভাবে মানুষ যাতে পঙ্গু না হয়ে যায়, মানুষ যাতে নিঃশেষ না হয়ে যায়, সেই জন্য আমাদের সকলকে উচিত এই সময় মানে দুর্যোগের সময়, মহামারীর সময়, সংকটের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। এই মানুষের পাশে গিয়ে না দাঁড়িয়ে ঘরে বসে
ভালো ভালো কথা বলে বা ঘরে বসে সরকার কি কয়, সরকার ভুল করলে সমালোচনা করবেন, অসুবিধা নাই। সরকার যদি নির্দিষ্ট টাইমে ভ্যাকসিন দিতে না পারে, আপনি সমালোচনা করেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন। আমরা মনে করি এটা সবার গণতান্ত্রিক অধিকার। বিরোধী দলের কাজই তো সরকারের ভুল ধরে দেওয়া। কিন্তু সরকার যখন উদ্যোগ নিচ্ছে, আপনি এই বাংলাদেশ তো উন্নয়নশীল দেশ, উন্নতশীল দেশ, আজকে হিমশিম খাচ্ছে, তারাও নির্দিষ্ট টাইমে ভ্যাকসিন পাচ্ছেন। আপনি ইউরোপিয়ান ইউনিয়ন মামলা করে দিয়েছেন ভ্যাকসিনের জন্য, ইউরোপিয়ান ইউনিয়ন মামলা করে দিয়েছেন ভ্যাকসিনের জন্য। জি, আর আমরা দেশে এখানে বসে আমরা ভ্যাকসিন নিয়ে অনেক কথা বলছি। এস এম কামাল হোসেন, আপনাকে ধন্যবাদ। রুহিসান প্রিন্স শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এই লকডাউনে বা কঠোর বিধিনিষেধ যেটি জারি করা হয়েছে, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে পরিবহন শ্রমিকরা তারা আন্দোলনের ঘোষণা দিয়েছেন বা তারা পরিবহন চালু করতে চান। সামনে ঈদ, এই সময়ে করোনা সংক্রমণ রোধে গণপরিবহন চালু বা সব মিলিয়ে সরকারকে আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? গণপরিবহন যদি সীমিত আকারে চালু করে তাহলে কি সংক্রমণ বাড়বে বা কমবে? কোন ডিসিশনে তাদের যাওয়া উচিত, আপনি কি মনে করেন? দেখুন, আলোচনার দুইটা ধারা আপনি একটু যদি বিবেচনা করে আমরা আলোচনা করি তাহলে ভালো হয়। একটা হচ্ছে, আমরা কি একটা বাস্তবতা বিবেচনা করে কতগুলো ডিসিশন নেব, না আমরা কতগুলো ধাক্কা বিবেচনা করে ডিসিশন নেব? আমার কাছে মনে হচ্ছে যে বাস্তবতা বিবেচনা করে অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার পরও এটা বাস্তবায়নে যে ধরনের উদ্যোগ নিলে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি সেটা হচ্ছে কিনা বিবেচনা করা দরকার, সেটি বিবেচনা করা হচ্ছে না। কেন? ছোট ছোট করে যদি বলি, এক নম্বর, যে নিশ্চয়ই তাহলে লকডাউনটা তো একটা জরুরি, এ নিয়ে তো আমার ধারণা কেউ দ্বিমত করছে না, শব্দ যাই হোক। যদিও এটা কিন্তু কাগজে কলমে বললেই হয় না, কারণ এর একটা সমাজ বিজ্ঞান আছে, তো মানুষ তার বাস্তবতা আছে, মানুষের চাওয়া আছে, আমাদের এই দেশের মানুষের চেতনার স্তর আছে। শুধু এই দেশ বললে ভুল করব, আপনারা এটা জানেন, নিশ্চয়ই জানেন, গতবার অনেক উন্নত দেশে তারা কিন্তু গণভোট করে বলেছে যে না, আমরা ঘরে থাকবো না, আমরা বাইরে বেরোবো। মানে তাদের এটা একটা ডিফারেন্ট টাইপ অফ চেতনার স্তর। যাই হোক, সেটাকে আমি প্রধান বলছি না। তাহলে এই চেতনার স্তরের পরে দাঁড়িয়ে যদি আমরা মনে করি যে আমাদের একটা সময় পর্যন্ত মানুষকে ঘরে রাখতে হবে, তাহলে তো আপনার অন্ততপক্ষে দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে যাতে সে ঘরে থাকলে সে তার দুরবস্থা ফিল না করে। হ্যাঁ, দুরবস্থা তো একেবারে ফিল করবে না তা না, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে কি বলে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, নিয়মিত বেতন নাই, দিন আনি দিন খাই, এ ধরনের মানুষ। পরিবহন সেক্টর তো বটেই, আসছি সে কথা পরে। তাহলে সেটা একটা দিক। আরেকটা হচ্ছে যে মাস্ক এইটা যে পরবো, এইটাকে একটা সামাজিক আন্দোলন, এটা যদি রূপান্তরিত আমরা করতে পারতাম তাইলে হতো। পারতাম মানে আমি বললাম আর হয়ে গেল নট দ্যাট, আমি তা মিন করি না। তাহলে এই জায়গাকে আসলে আমরা কোনো ভূমিকা প্রথম দিন থেকে রাখতে পেরেছি? হ্যাঁ, কথা বলছি, কথা তো কেউ খারাপ বলে না। কে খারাপ বলছে আপনি বলবেন? সেটা তো বলতে পারবেন না। রাজনীতির সমালোচনা হয়েছে, পাল্টাপাল্টি হয়েছে, মিথ্যা আছে, অনেক ঘটনা আছে, তো সত্য। কিন্তু আপনি দেখবেন যে সেই যে কাজটা করা দরকার প্রথম দিকে, ঠিক আছে ভুল হইতেই পারে, বা আমি ভুলের থেকে এই শব্দ ব্যবহারের পক্ষে, যে যথাযথ নাও হইতে পারে, কিন্তু এরপরে যেটা অভিজ্ঞতা থেকে করার কথা ছিল আমার বিবেচনায় সেটি করা হয়। এবার আসেন পরিবহন। আসলে বাংলাদেশে দেখেন, মানুষের কিন্তু চলাফেরাটা আপনি বন্ধ করতে পারেন না। আমাদের বিশেষজ্ঞরাই বলেছে, যেভাবে আমরা এই যে সমস্ত জায়গায় বন্ধ করে দিলাম, অন্তত পক্ষে এইটা না করে যে সমস্ত এলাকা অবস্থা অনুযায়ী যেখানে প্রয়োজন সেখানে যদি বন্ধ করতাম, আমি কিন্তু এটা করতে হবে আগে মিন করছি না, আমি বোঝার জন্য বলছি, যে জায়গায় এই ধরনের সংকট নাই, দরকার হলে সীমিত পরিসর, অর্থাৎ স্থানীয় মানুষের যৌথ উদ্যোগের উপরে নির্ভর করে তাদেরকে সচেতন করার প্রয়াসের মধ্য দিয়ে গেলে হয়তো অনেক সংকট কমতো। সেটি একটি দিক। কিন্তু সবচেয়ে বড় যেটা দরকার ছিল, আমাদের যে 70 লক্ষ পরিবহন শ্রমিক, তারা তো মানবতার জীবনযাপন করছে, তাদের নিজস্ব একটা ফান্ড আছে। আমরা জানি এই যদি কালকে থেকে আপনি চালু করেন, যে পরিমাণে চাঁদাবাজি হবে, তার অফিসিয়াল চাঁদাবাজির নামে তাদের যেটা জমা হবে, এবং সবই তো এখন সরকারি দল এবং বিরোধী দলের প্রধানরাই এই জায়গায় দেখবেন নেতা হতা। তাহলে তারা সেই টাকাটা কেন এই শ্রমিকদের খাতে দিচ্ছে না? কেন আমার এই 70 লক্ষ শ্রমিককে আমরা অন্তত পক্ষে আর যে কয়দিন রাখতে হয়, নেতার নাম বলে তো বিএনপি, আওয়ামী লীগ আর কমিউনিস্ট রাখতে হলে সেটা আমরা করব না, সেটাই। হ্যাঁ, কমিউনিস্ট পার্টির নেতা নাই এখানে, অন্য আছে। কমিউনিস্ট পার্টির নেতা এখন নাই, ওটা উচ্ছেদ হয়ে গেছে বহু আগে, এটা আপনি জানেন, সুতরাং ওটা বলে লাভ নেই। কমিউনিস্ট পার্টি উচ্ছেদ হয়েছে বলে আজকে দুরবস্থা করতেছে। যাক, ঠিক আছে, কিন্তু আমি মনে করি আমাদের মধ্যেও 2 নম্বরই থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই, পরিষ্কার বক্তব্য, স্পষ্ট কথা। তাহলে দেখেন, আপনি অবশ্যই
তাহলে আমার বুঝটা হচ্ছে যে আপনি এইটা করতে হবে আর কতক্ষণ। আপনি যদি ধরেন করলেনও, আপনি কি যথাযথভাবে ওই যে মেনে নিয়ে কাজটা করতে পারবেন? এটা পারবেন না। কারণ আমরা দেখি এখন, আপনি যান আপনাদেরই নিউজে তো দেখছি যে ওই যে হ্যান্ড স্যানিটাইজারটা ঠিক মতো নাই, মাস্ক পরলো কি পরলো না, মানে ওই যে বললাম যে আমাদের চেতনার স্তরের কারণে মানুষ এই জায়গায় থাকে না। এখন সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের যে বিশেষজ্ঞ টিম আছে তারা এটা কেস টু কেস দেখতে হবে যে এই যে বন্ধ করলাম আমরা রুট টুট, তাতে কি আমাদের লাভ হলো না লোকসান হলো। আমি কোভিড এর লাভ লোকসান মিন করছি। যদি এটা লাভ হয় তাহলে দরকার হলে আমাদের এই শ্রমিকদের আগে নিজস্ব নিরাপত্তার, মানে আমি খাবারের নিরাপত্তার কথা বলছি, এবং ঈদের সময় খালি খাবার না, তার বাড়তিও নিরাপত্তার জায়গায় দিতে হবে। এই প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলে আমি এই পার্টে শেষ করি, যেটা ধরুন এই যে 36 লক্ষের কথা বলা হচ্ছে, তাহলে মানুষকে দেওয়ার ব্যাপারে হ্যাঁ নিঃসন্দেহে এটা তো একটা ভালো উদ্যোগ। কিন্তু আমি যদি প্রশ্ন করি, যদিও এখানে আওয়ামী লীগের নেতা এস এম কামাল হোসেন বন্য নেতাদের সাথে এখন কথা বলার একটা বড় সমস্যা হচ্ছে কি জানেন, ওনারা তো একেবারেই বঙ্গবন্ধু কন্যার উপরে ভরসা, তিনি যা চিন্তা করছেন সব ঠিক আছে, আর কিছু নেই। আমার মাঝে মধ্যে অবশ্য বলতে ইচ্ছা করে বন্ধু বান্ধব মহলে, তাহলে আপনাদেরও তো থাকার দরকার নেই, ওনাকে সব দায়িত্ব দিয়ে দেন, ওনার সাথে ডাইরেক্ট জনগণের যোগাযোগ হোক, উনি জনগণের জন্য কি করবেন, মাঝপথে কারোর থাকা দরকার নেই। যাই হোক, সেটা বাদ দিলাম আমি। গতবারে দেখেন যে 50 লক্ষ টার্গেট করা হয়েছিল তার 14 লক্ষের উপরে দেওয়া যায়নি। কি কারণে? সব তথ্য কিন্তু পরিষ্কার। তাহলে সেই জায়গাগুলো আজকে কি গতবারের তুলনায় মানুষের আয় বেড়ে গেছে? বেড়েছে কোটিপতিতে, কিন্তু এইবারও কোভিডে যে 2 কোটির উপরে মানুষ কর্মহানি ঘটে গেল, গতবারের টাকাই তো রয়ে গেছে 14 লক্ষ মানুষের টাকা, 477 কোটি টাকার উপরে ওই টাকা রয়ে গেছে। এইবারের তো আরো টাকা দেওয়ার দরকার ছিল। তার টাকা না থাকলেও টাকা আয় কিন্তু বাংলাদেশের সমস্যা না। কোটিপতির সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের কাছ থেকে আপনি কেন স্পেশাল ট্যাক্সেশন করবেন না? গতবার বাজেটে আমরা বলছিলাম 10% আপনারা এই খাতে আনেন, তার 10 লাখ টাকা আপনি রাখেন এই যে মেডিকেল অ্যাপারেটাসের জন্য, 25,000 কোটি টাকা রাখেন গ্রাম অঞ্চলের এই সমস্ত হতদরিদ্র তাদের জন্য, আর শহর অঞ্চলে এদের জন্য রাখেন। তাহলে তো আপনি এই সংকটটা দূরীকরণের কাজ করতে পারতেন। তা সেই কাজটা আমরা দেখলাম না। নগর দারিদ্র্য একটা বড় ব্যাপার, যেখান থেকে আপনার সংকট ক্ষোভের উদ্ভব হয়। এটা মনে রাখতে, এই শব্দটা আমি বলতে চাচ্ছিলাম না, তবু আজকে বলে দিলাম। এটা শোনেন, সেইখানে ধরেন 22 থেকে 27 লক্ষ আমরা জানি বস্তিবাসীর তালিকা রেডি আছে, তাহলে সেইখানে কেন আমরা টাকা পৌঁছানোর জায়গায় যাব না? অর্থাৎ আমরা যদি প্রথম দিক থেকে এইটাকে থ্রাস্ট দিয়ে আমরা যদি বিজ্ঞতার সাথে করতে পারতাম, তাহলে এখন যে সংকটের জায়গাটা আমরা মানে কি বলবো, যে মানুষকে আপনি ঘরে রাখার জন্য করতে যেও যেটা আমরা পারছি না, আমার ধারণা হয়তোবা, আমি হয়তোবা শব্দ করছি, কক্ষীয় বলাটা কঠিন, আমার কাছে মনে হয় যে আমরা করতে পারতাম। কিন্তু তখনই আপনি করতে পারবেন যদি এ ধরনের দুঃসময় যেই ক্ষমতায় থাকুক, যদি আমরা ওয়ার্ল্ডে পাড়ায় পাড়ায় একটা সমন্বিত উদ্যোগ নিতে পারি, তাহলেই কেবলমাত্র এ ধরনের কাজ সফল হবে। আপনার কাছে আবার আসবো আমি। আমি একটা ইনফরমেশন দিই। প্রিন্স সাহেব একটা কথা বললেন তো যে গ্রামে পার্টি, আপনি জানেন যে এই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 95,574 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এবং স্বাস্থ্য ক্ষেত্রে 10,000 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে এই করোনা মহামারী মোকাবেলার জন্য। এটা কিন্তু সরকার করেছেন এবং সামাজিক নিরাপত্তার জন্য করেছেন। এবং আপনি যেটা বলছেন যে না খেয়ে আছে, আমি তো বললাম যে সরকার কিন্তু ইতিমধ্যে গত 1 মে 30 তারিখে 1 মেকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী এই অসহায় মানুষের জন্য যারা বিভিন্ন শিক্ষা মানে প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্য, এই শ্রমিকদের জন্য 8,600 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করেছেন এই ঈদকে সামনে রেখে। কারণ ঈদ একটি মহা উৎসব, এখানে সামনে রেখে মানুষ যাতে, আপনি যেটা বললেন যে একটি এক্সট্রা বরাদ্দ দরকার, এইটা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই উদ্যোগগুলো নিয়েছেন শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে। এস এম কামাল হোসেন, আপনার সঙ্গে থাকবেন। আমি 30 সেকেন্ড একটা মন্তব্য করি। সামাজিক বেষ্টনী খাত কিন্তু অনেকদিন ধরে চলে আসছে, বরঞ্চ আমি এস এম কামাল হোসেনকে অনুরোধ করবো, আপনি তথ্য দেখেন বিগত সময়ে সামাজিক বেষ্টনী খাতের বহু টাকা অব্যবহৃত পড়ে আছে, কয়েক হাজার কোটি টাকা। সেইটা ওই সময় যথাযথভাবে উদ্যোগ নেওয়া দরকার। আমি কথাটা বারবার বলছি, এটা আপনি পারবেন কখন ভালোভাবে জানেন, যদি সমন্বিত উদ্যোগ থাকে তাহলে পারবেন। ব্যক্তি উদ্যোগের কথা আজকেও প্রধানমন্ত্রী বলেছে, অবশ্যই এগুলো করতে হবে, কিন্তু আপনি সামাজিক উদ্যোগ ছাড়া যথাযথভাবে সবটা পারবেন, চেষ্টা করে দেখেন, ফলে তো ভালো। প্রিন্স, আপনার কাছে আবার আসবো। ইমরান সালেহ প্রিন্স, যেটি প্রিন্স বলছিলেন যে সরকার যে কঠোর বিধি নিষেধ বা যে ধরনের লকডাউনে যেসব নির্দেশনা জারি করা হয়, সেটি আসলে বাস্তবতার সাথে কতটা সঙ্গতি ছিল বা সঙ্গতিপূর্ণ এখনো? দেখুন, সরকার যে লকডাউনের যে সিদ্ধান্ত নিল এবং তার জন্য কতগুলো শর্ত আরোপ করেছিল, এই সার্বিক প্রস্তাবনা বা
কর্মকাণ্ডের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না, এটা বাস্তব নির্ভর ছিল না। আজকে এই করোনা মোকাবেলার জন্য আমাদের কঠোর পদক্ষেপ দিতে হবে, এটা বাস্তব, এটা মানি। আমরাও সরকারকে বলেছি কঠোর পদক্ষেপ দিতে হবে, প্রয়োজনে কারফিউ দিতে হবে। কিন্তু এই যে যারা নিম্ন আয়ের মানুষ, যারা দিনমজুর, যারা হকার, যারা দোকান শ্রমিক, যারা কর্মচারী, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা পরিবহন শ্রমিক, তাদেরকে আপনার যদি বলা হয় যে তোমরা ঘরের মধ্যে বসে থাকো, তাদের পেটে ভাত নাই, ফ্যামিলি কি খাবে, কিভাবে চলবে সেটার কোনো নিশ্চয়তা নেই, তাহলে তো এই লকডাউন কার্যকর হবে না। এই লকডাউনকে কার্যকর করার যে মূল যে শর্ত, সেটা হচ্ছে এই সব নিম্ন আয়ের মানুষকে আগে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, তাদের অর্থের ব্যবস্থা করতে হবে। এই জন্য বিএনপির পক্ষ থেকে আমরা গত বছরও সরকারকে বলেছি, এই বছরও সরকারকে বলেছি যে অন্তত এই নিম্ন আয়ের যারা পরিবার আছে প্রত্যেককে 5,000 টাকা করে 3 মাসের জন্য 15,000 টাকা থোক বরাদ্দ দিয়ে দেন। তারা এই টাকা দিয়েই তারা 3 মাস কোনো রকমে চলবে। কিন্তু সরকার কিন্তু সেটা করেনি। সরকার যে প্রকল্পগুলো নিয়েছে সেগুলি আপনি বলেন যে গত 5ই এপ্রিল থেকে লকডাউন চলছে, আজকে হচ্ছে 2রা মে, তাই না? এই যে 26 দিন বা 27 দিনে সরকার 1 ছটাক চাউল কাউকে দিয়েছে, একটা টাকা কাউকে দিয়েছে? শুধু আমরা শুনেছি 10.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, শুনেছি 574 কোটি টাকা বরাদ্দ হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে এসে আমরা দেখলাম প্রধানমন্ত্রী এই 36 লক্ষ পরিবারের জন্য আপনার 2,500 টাকা করে কর্মসূচি উদ্বোধন করলেন। এই যে 25-26 দিনে এই মানুষগুলো যে না খেয়ে থাকলো, অর্ধাহারে থাকলো, অনাহারে থাকলো, কষ্টে দিন কাটালো, যারা কর্মহীন হয়ে পড়েছে, তাদের তো দায়িত্ব ছিল সরকারের এদের দেখার জন্য, সরকার কিন্তু করেনি। তারপরে ত্রাণ মন্ত্রণালয় থেকে শুনেছি এই বরাদ্দ সেই বরাদ্দ, এগুলো সবই হচ্ছে আপনার নিয়মিত প্রত্যেক ঈদের আগেই সব সরকারই আপনার জনগণের জন্য একটা অতিরিক্ত বরাদ্দ দেয়, সেইটারই কিন্তু এটা দিচ্ছে, এটা স্পেশাল কোনো বরাদ্দ নয়। আর এই যে এখন যেটা আমরা বলছিলাম, এটা করোনার জন্য স্পেশাল বরাদ্দ দিতে বলেছিলাম, এই দুর্যোগ মোকাবেলার জন্য ত্রাণ এই মানুষের হাতে দেওয়ার জন্য, সেটা কিন্তু আসেনি। আপনি দেখেন কি বরাদ্দটা, ওনারা বলছেন 333 333-তে ফোন করলেই কাউন্সিলররা খাবার পৌঁছে দিবে। আজকে এই কাউন্সিলরদেরকে এত সময় আছে? তারা তো নানান কাজে ব্যস্ত, এত সময় তাদের নাই এই খাদ্য পৌঁছায় দেওয়ার জন্য। আবার বলতেছে এনআইডি কার্ড দেখায় খাদ্যটা নিতে হবে। ঢাকা শহরে, আপনি মেইনলি ঢাকা শহরের কথা যদি চিন্তা করি, বা চট্টগ্রাম, খুলনা, রাজশাহীর কথা চিন্তা করি, এখানে যারা নিম্ন আয়ের মানুষ বসবাস করে তারা সব হচ্ছে ভাসমান। তারা গ্রামে তাদের এনআইডি, তাদের স্থায়ী ঠিকানা এনআইডি, এই এনআইডি দিয়ে তো আমার ঢাকার ওয়ার্ড কাউন্সিলররা এই খাদ্য দিবে না। তা এই 333 এটা কি করা, এটা বাস্তবসম্মত হয়েছে? কখনোই বাস্তবসম্মত হয়নি, বাস্তবসম্মত হয় নাই। বরঞ্চ যেটা উচিত ছিল সেটা সকলকে সম্মিলিতভাবে করে, সরকার বলে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে, তো সরকারের হাতে তো ডেটা থাকা উচিত যে কোন এলাকায়, কোন পাড়ায়, কত নিম্ন আয়ের মানুষ আছে, ওখানে একদম স্ট্রেট তাদের হাতে টাকা পৌঁছে দেওয়া উচিত এবং তাদেরকে আপনার খাদ্য পৌঁছে দেওয়া উচিত। সেটা তো করেনি। আসেন, তারা বলেছে 574 কোটি 9 লাখ টাকা, 9,27,000 টাকা তারা বরাদ্দ করেছে, প্রথমে বললো। সেখানে বলা হলো 1,24,00,000 পরিবারকে তারা দিবে। পার পরিবার, মাথাপিছু পরিবার তাদের বরাদ্দ হচ্ছে 462 টাকা 90 পয়সা। এই 462 টাকা 90 পয়সা দিয়ে একটি পরিবার তারা এই করোনাকালে 2 মাস বা 3 মাস কি করবে? আচ্ছা, প্রতি পরিবারে যদি আমরা কমপক্ষে 5 জনের সদস্য ধরি, তাহলে মাথাপিছু তাদের বরাদ্দ হচ্ছে 100 টাকারও নিচে। এই টাকা দিয়ে একটা পরিবারের একবেলা খাবারও কিন্তু, একজন মানুষের একবেলা খাবারও কিন্তু জোটে না। তো এটা হলো বাস্তবতা। এইসব কথা বলে জনগণকে আজকে বিভ্রান্ত করা হচ্ছে এবং এটা একটি শুভঙ্করের ফাঁকি, এছাড়া কিন্তু আর কিছু নয়। কিন্তু বিএনপি বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, বা অন্যান্য রাজনৈতিক দল বলেন, বিশেষজ্ঞ মহল বলেন, সুশীল সমাজ বলেন, তারা কিন্তু যেসব কথা বলেছে মোটামুটি একই কথা। আমরা বলেছি কেন থোক বরাদ্দ দিচ্ছেন? আজকে পরিবহন সেক্টরের কথা বলা হচ্ছে। 25 দিন আপনার পরিবহন, গত প্রায় 15-20 দিন যাবৎ পরিবহন বন্ধ। এই পরিবহন শ্রমিকরা কি খাবে? আজকে বলা হচ্ছে 8,000। হ্যাঁ, গতবারও তো আমরা দেখেছি যে পরিবহন সেক্টরের জন্য বরাদ্দ ছিল, কিন্তু পরিবহন সেক্টরের যারা নেতা, আওয়ামী লীগেরই প্রেসিডিয়ামের সদস্য আছেন শাহজাহান খান, তিনি তো বলেছেন যে পরিবহন সেক্টরের শ্রমিকরা সরকারের সহযোগিতা পায় নাই, তিনি নিজেই বলেছেন। আজকে দেখেন, যে কথা বলি, যে অর্থতে তারা বরাদ্দ করেছিল গত বছর 1,500 কোটি টাকার একটি তহবিল, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জার্মান সরকার এখানে 1,135 কোটি টাকা তারা দিয়েছিল এই 1,500 কোটি টাকার তহবিল গঠনের জন্য। সেই টাকাও তো সরকার ব্যবহার করতে পারেনি।
দিতে পারেনি। আজকে তো বাস্তবতা এটা। সরকারের যে সক্ষমতা বলা হয়, সরকার কোথায় সক্ষম? আজকে 42% মানুষ কিন্তু দরিদ্র সীমার নিচে চলে গেছে। এই করোনা কালে আরও বেড়েছে, বেড়ে 42% হয়েছে। একটি বেসরকারি প্রতিষ্ঠান তারা কিছুদিন আগে আপনি জানেন যে সানেম নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান তারা জরিপ করে বলেছে যে 42% দরিদ্র সীমার নিচে। এই মানুষগুলো কি খাবে? আর উনি কামাল ভাই কতগুলো কথা বলেছেন, আমি একটু কথা বলি। উনি বলেছেন টিকা আসার আগে বিএনপি থেকে বলেছে এটা মুরগির টিকা। এটা বিএনপি কখনোই বলে নেই। আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপি বলেছে যে এই টিকা নিয়ে ভারতেই কথা বলেছে। ভারতের জাফরুল্লাহ সাহেব বিএনপি করেন না, সরি, উনি বিএনপির কোন সদস্য নয়, প্রাথমিক সদস্য নন। আমরা বিএনপির প্রতি মিটিং এ থাকে ভাই, বিএনপি কোন মিটিং এ বহু লোক থাকে, কোন বুদ্ধিজীবী বা বিশিষ্ট ব্যক্তি এসে বিএনপি মিটিং এ বললে সে বিএনপি হয়ে যায় না। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ কামাল ভাই, আপনার কথা সময় কথা বলি নাই তো। ওখানে আপনার ধরেন এই যে বিএনপি, আমরা যেটা বলেছি এই টিকা নিয়ে ভারতেই কথা উঠেছে, ভারতের গণমাধ্যমে এসছে, সামাজিক গণমাধ্যমে এসছে। আমরা ওইটার শঙ্কিত হয়ে বলেছি এই ব্যাপারে সরকারকে নিশ্চিত হওয়ার জন্য যে এগুলো আসলে কার্যকর কিনা। এই জন্য আমরা বলছি আগে সরকারের প্রধান ব্যক্তি, প্রধানমন্ত্রী আগে টিকা নিক, তাহলে জনগণ আশ্বস্ত হবে। এটাকে আমাদের বলা ভুল হয়েছে। এবং আমরা তো এটাও বলেছি, এটা তো ওনারা বলে না যে একটি মাত্র প্রতিষ্ঠান থেকে বা একটি দেশের উপর নির্ভর করে এই টিকা আনা ঠিক হচ্ছে না, এটা তো ওনারা বলেন না। আজকে এটা কিন্তু বাস্তবতায় প্রমাণিত হয়েছে। আজকে তারা তাদের পছন্দের ব্যক্তিকে দুর্নীতি করার সুযোগ করে দিয়ে, লাভবান করার সুযোগ করে দিতে গিয়ে বাংলাদেশের মানুষকে আজকে বিপদগ্রস্ত করেছে, এটা তো ওনারা বলেন না। আর উনি বলেছেন আমাদেরকে ঘরে বসে না কথা বলে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, গতবার এই প্রাণের দুর্যোগের সময়, করোনার সময় আমরা 54,74,000 পরিবার, যাতে জনসংখ্যার হিসাব করলে প্রায় 2.5 কোটি মানুষের উপরে আমরা জনগণকে সহযোগিতা দিয়েছি। এবং সেখানে আমাদের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করেছে। এই ত্রাণ দিতে গিয়ে আমাদের অনেক নেতা মারা গিয়েছে। এই পর্যন্ত আমাদের প্রায় 400-র উপরে নেতা মৃত্যুবরণ করেছে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই পর্যায়ে প্রায় 3,500 মানুষ বর্তমানে করোনায় আক্রান্ত। এরপরেও কিন্তু আমরা সীমিত আকারে হলেও কিন্তু আমরা ত্রাণ কার্যক্রম চালাচ্ছি। আমরা যে গতবার যখন দিলাম তখন ওনারা বললেন যে আমরা নাকি দেই নাই। বিরতির পর এসে আবার শুনব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। এস এম কামাল হোসেন, যেটি সৈয়দ ইমরান সালে প্রিন্স বললেন যে প্রত্যেক ঈদের আগেই বা সরকারের একটা রুটিন ওয়ার্ক যেটি সরকার করছে, করোনার জন্য বিশেষ তেমন করছে না। শোনেন, রুটিন ওয়ার্কটা যেটা ঈদের সময় যেটা কার্ডগুলো যেগুলো দেওয়া হয় এবং মানুষের সেটা আলাদা বিষয়। এটা করোনাকে সামনে রেখেই এটা করা হয়েছে। আর প্রিন্স সাহেবরা সবসময় দুর্নীতি খুঁজে বেড়ায়। যখন করোনার ভ্যাকসিন আনছেন একটি কোম্পানির মাধ্যমে, সেখানে দুর্নীতি, একজন ব্যবসায়ী তো সে ব্যবসা করবেই। প্রিন্স সাহেবের নেতাদের মতো নেতার যে পার্টনার ছিলেন, হ্যাঁ, মামুন সাহেবের মতো এরকম দুর্নীতিবাজ না। আমি যদি ভালো লোক হই তাহলে আমি সব কথা বলতে পারি। আমার গায়ে যখন গন্ধ, ক্রাইসিসে যখন মানুষ মাঠে নামে, তখন এই কথাগুলো বলা ঠিক না। ক্রাইসিস ছিল না, ফুরফুরে মেজাজে মানুষের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছেন আপনাদের ক্ষমতার পার্টনার, আপনাদের কাছের লোকরা। আমি যেটা বলতে চাই যে এই সরকার, আপনি এই করোনার সময় মানুষের পাশে গিয়ে যাও। উনি যেটা বললেন যে এত টাকা ফেরত এসেছেন, হ্যাঁ, গত করোনার সময় যাদের দেয়া হয়েছে, কোন দেখেন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন পর্যন্ত টাকা দেওয়া হয়েছে, নন এমপিওভুক্ত শিক্ষকদের টাকা দেওয়া হয়েছে, কর্মচারীদের টাকা দেওয়া হয়েছে, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের টাকা দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে টাকা দেওয়া হয়েছে, মানে চাউল দেওয়া হয়েছে, খাদ্য বিতরণ করা হয়েছে। আজকে যেটা বললেন যে মানুষ, আপনি বিএনপি মানুষের পাশে গিয়ে দাঁড়ান। বাংলাদেশের একটা মিডিয়া এই দ্বিতীয় যে মহামারী দেখা গেলেন সেই সময় বিএনপির কোন নেতা কর্মী কোন গ্রামে গিয়ে, কোন পাড়ায় গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়েছে?
আওয়ামী লীগের নেতারা গেছে, আমি চ্যালেঞ্জ করলাম যদি না যায় আমিও চ্যালেঞ্জ করছি, আমরা সীমিত আকারেও শুরু করেছি। আপনি একটা ভিডিও ও ভাই, মিডিয়া দেখায় আমরা কাজ করি না, জনগণের জন্য কাজ করি, মিডিয়ার প্রয়োজন হয় না। আরে বাবা রে, মিডিয়ার প্রয়োজন হয় না, মিডিয়া ক্রেজি হচ্ছে না আপনারা। প্রিন্স সাহেব আপনার সাথে কথা কই নাই, প্রিন্স সাহেব কথা বলি নাই। মিডিয়া আপনারা বাথরুমে কি কথা কোন সেইটা ভাইরাল করে দেন। হ্যাঁ, আপনারা যদি এত ওটা আপনারাই করেন। থাকেন মানুষের পাশে গিয়ে সামাজিক যোগাযোগে তো আপনাদের দেখি না, ঘরে বৈশা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন তো হেফাজত ইসলামের উপর ভর করেছেন। এই তো আপনাদের রাজনীতি করতে তালে থাকেন। সরকার মানুষের কথা, মানুষের কথা পাবেন, মানুষের কথা। হেফাজতকে আমরা পাশে বসাইনি, আপনাদের নেত্রীর পাশে মামুনী নগরী বসা ছিলেন। কওমি জননী উপাধি নিলেন তখন খুব সুখ অনুভব হয়েছিল। কওমি জননী তেতুল হুজুর থেকে যখন মিষ্টি হুজুর হয়ে গেল। প্রিন্স সাহেব আপনি কথা বলছিলেন, আপনি বললেন না কওমি জননী কিন্তু হেফাজত দেয় না। প্রিন্স সাহেব, কওমি মাদ্রাসা ছাত্রদের শিক্ষা মানে স্বীকৃতি দেওয়ার পর, সংসদে পাশ হওয়ার পর, আপনি জানেন কওমি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি রুহুল আমিন সাহেব, শোলাকিয়া মসজিদের ইমাম সাহেব, হ্যাঁ, মাওলানা ফরিদউদ্দিন সাহেব এবং আল্লামা শফি, এই তিনজন মিলে একটা কমিটি হয়েছিল। সেই কমিটির পক্ষ থেকে শুকরানা আদায় করা হয়েছিল সরঈদ উদ্যানে। সেখানে বলেছিলেন মাওলানা রুহুল আমিন সাহেব যে মওদুদিবাদী জামাতরা আমাদের এই কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয়নি। যারা বঙ্গবন্ধুকে হত্যা করার পর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর মেয়ে কওমি মাদ্রাসার ছাত্রদের স্বীকৃতি দিলেন, আমরা এই কারণে আপনাকে কওমি জননী আখ্যাতি দিলাম। এটা মাওলানা রুহুল আমিন সাহেব বলছেন, হেফাজতের কেউ বলেননি। আর আল্লামা শাফি বলেছেন যে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কেউ আমাদের কথা বলেন নাই, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন। হেফাজত সবসময় আপনাদের উপর ছিল, আপনারা এখন আপনাদের হেফাজতকারী হয়েছেন। এখন বাবুনগরী আর এখন আপনারা ওই লাইনে চেষ্টা করেন। আপনারা যে জনগণের বিচ্ছিন্ন গেছেন, খামা জনগণের ধোকা দিয়ে লাভ নাই। মামুনুল হক, জনগণের ধোকা দিয়ে লাভ নাই। জনগণ বুঝছে ক্রাইসিসে আপনারা কোনো সময় থাকেননি জনগণের পাশে, কোনো সময় থাকবেন না। ঘরে বসে আপনারা কথা বলবেন, সরকারের সমালোচনা করবেন, ভালো উদ্যোগ নিল আপনি সরকার। আমরা একদম শেষ দিকে আলোচনার, আমি বলছি দারিদ্রতা একটু বৃদ্ধি পাবেই, কারণ এই করোনার সময় আজকে মানে প্রথম দেখতে একটু দারিদ্রতা বৃদ্ধি পাবেই। কিন্তু আপনাদের সময় তো কোনো মহামারী ছিল না, দারিদ্রতা কমাতে পারেন নাই, বাড়ছে আরো। শেখ হাসিনার সময় দারিদ্রতা কমে এসেছিল দারিদ্রতা। আপনাদের সময় দারিদ্রতা বৃদ্ধি পেয়েছেন, শেখ হাসিনার সময় কামাল হোসেন, আমরা শেষ দিকে আলোচনার একদমই। শেখ হাসিনা বাংলাদেশটাকে নিয়ে গেছেন উচ্চতায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের হাতে সময় কম। রুহিন হোসেন প্রিন্স, শুনতে পাচ্ছেন যেটি আমরা আলোচনা করছিলাম যে করোনায় যে দারিদ্র্যের হার বেড়েছে বা দারিদ্রতা সামনে অনেক বেড়েছে, সেখানে আসলে মহামারীর ক্ষেত্রে সংকটকালীন সময় তো মানুষের যেখানে ক্রয় ক্ষমতা কমে যায়, মানুষ বেকার হয়ে পড়ছে, কর্মসংস্থানের অভাব, নানা কারণেই তো সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। সেখানে আসলে আমাদের মতো এরকম সীমিত আয়ের বা আমরা বুঝি আমাদের সক্ষমতাটা কতটুকুন যে মানুষকে এ সময় খাওয়ানো পড়ানো একসাথে ঘরে বসিয়ে রাখা, সেটা কি সম্ভব কিনা? না, আমার কাছে মনে হয় এটা তো ঠিকই যে একটা এই ধরনের সংকট যখন হয়, যখন আপনার শুধুমাত্র একটা দেশ না সারা বিশ্বে হয়, তখন নানা ধরনের সংকট হয়। কিন্তু আপনি আবার মেলা তত্ত্বগত যাওয়ার দরকার নেই। ছোট ছোট হিসাবে যদি দেখেন, গতবার আমার দেশের গ্রামাঞ্চলে এই কোভিড কোনো বড় সংকট তৈরি করে নাই বলে কৃষকরা তার উৎপাদন অব্যাহত রাখতে পেরেছিল। আমাদের গার্মেন্টস মোটামুটি চালু ছিল, বিদেশ থেকে টাকা পর্যাপ্ত এসেছিল। আমাদের কিন্তু আর্থিকভাবে অনেক মানুষের চাকরি নাই, টাকা কমে গেছে, সেটা অন্য, এটা তো একটা বড় বিষয়, কিন্তু সাধারণভাবে বড় সংকটে পড়ে। আপনি ইন্টারেস্টিং তথ্য দেখবেন, কোটিপতির সংখ্যা বেড়ে গেছে এই সময়, গরিব মানুষের সংখ্যা বেড়ে গেছে। তাহলে এখন চ্যালেঞ্জ মোকাবেলাটা আমি অসম্ভব দেখি না, যদি রাষ্ট্র এবং সরকার সে কার পক্ষে সেটা যদি চিন্তা হয়। কথার কথা, এখন সরকার যদি হয় এখানে একটা দুরবস্থা করবে তারপরে চার্টার্ড বিমানে করে চলে যাবে, তাহলে তো হবে না। কিন্তু সরকার যদি চিন্তা করতো যে কোটিপতির সংখ্যা বাড়ছে, তাদের কাছ থেকে স্পেশাল ট্যাক্স আরোপ করে বাজেটে আমি এই টাকা আনবো যাতে করে এই দরিদ্র মানুষকে, গরিব মানুষকে আমি দিতে পারি, তার
ভবিষ্যতের উৎপাদনশীলতা যাতে অব্যাহত থাকে এবং আমার অর্থনীতি অবদান রাখে। তাহলে আপনি এই বিবেচনা রাখতে হবে। আরেকটা বড় বিবেচনা রাখতে হবে, বাজেট সামনে আসছে, অবশ্যই আমাদের কর্মসংস্থানমুখী বাজেটের জায়গাটা চিন্তা করতে হবে, এবং সেই কর্মসংস্থান আগের থেকে কিন্তু পুরো পরিবেশ পরিস্থিতি পাল্টে গেছে, সময় নাই বলে আমি আর বিস্তারিত যাচ্ছি না। জি। সামগ্রিক বিবেচনা থেকে আপনাকে কিন্তু করতে হবে। আর এই কোভিড নিয়ে একটা কথা বলে আমি শেষ করি, আমাদের ডাক্তার, নার্স এবং অন্যরা, পুরো চিকিৎসক বাহিনী যে অনন্য ভূমিকা পালন করছে, তাদেরকে আমরা স্যালুট জানিয়ে এটা বলতে চাই, আমাদের কমিউনিটি ক্লিনিক সহ সব কিছু সচল রাখা দরকার। আরেকটা তথ্য সামনে আসছে না, এটা আনা খুব জরুরি বলে আমি মনে করি, সেটা হচ্ছে কি পোস্ট কোভিড ইফেক্ট কি হচ্ছে না হচ্ছে। সেক্ষেত্রে বড় বড় সংকটে মানুষ পড়ছে, এবং সেক্ষেত্রে মৃত্যুর হার, অন্যান্য বিষয়টা কি, সেটাও বোধহয় একটা গবেষণার দাবি রাখে। তাই না হলে আমরা যে সাধারণ তথ্যের উপরে নির্ভর করে গবেষণা করি, সেটা যথাযথ হয় বলে আমি মনে করি না। আমার শেষ কথা হচ্ছে, আমরা কমিউনিস্ট পার্টি যতটুকু পারি মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি মনে করি সবাই আসেন সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়িয়ে এই সংকট মোকাবেলায় আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালন করি। রহিন হোসেন প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমরান সালে প্রিন্স, যেটি নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে এস এম কামাল হোসেন বলেছেন, বা আমাদের খেটে খাওয়া মানুষ বা শ্রমজীবী মানুষ, আপনি জানেন যে মে মাস মহান মে দিবস, সেই তুলনায় এখনকার বাস্তবতা বা আগের বাস্তবতা যেটি ছিল, শ্রমজীবী মানুষ যে অধিকারের কথা বলা হতো, যে কষ্টের কথা বলতো, এই করোনার প্রেক্ষাপটে তাদের সেই কষ্ট তো কমে নেই, বরং আরো বেড়েছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে পৃষ্ঠপোষকতা দরকার, যে সাহায্য সহযোগিতা দরকার, সেখানে সার্বিকভাবে কি সব ব্যবস্থাপনার কি সঠিক পথে এগোচ্ছে? কোনোভাবেই না, সার্বিকভাবে কোনো ব্যবস্থাপনা। আমি তো আগেই বলেছি, লকডাউনের যে শর্ত, সেই শর্ত পূরণ না করে লকডাউন দিলেন, আবার মার্কেট খোলা রাখলেন, শপিং মল খোলা রাখলেন, সেখানে আবার গণপরিবহন বন্ধ রাখলেন, রাস্তাঘাটে তো এখন যানজটের জন্য আসাই যায় না। আপনার এখানে আসার জন্য আমার প্রায় 1.5 ঘন্টা সময় লাগতো, যেখানে আমার 20-25 মিনিট আসার কথা। তো এই যে এটার নাম কি লকডাউন? লকডাউনের নামে এটা একটা প্রতারণা এবং তামাশা হচ্ছে, আমি বলবো। আচ্ছা, যেটা আমার কামাল ভাই বললেন যে গরিব জনগণের জন্য অনেক কিছু দিয়েছেন, আপনি জানেন যে গত বছর সরকার 23টি প্যাকেজ ঘোষণা করেছিল। সেই 23টি প্যাকেজের মধ্যে প্রায় 1.25 লাখ কোটি টাকার একটা বরাদ্দ ছিল। সেখানে মাত্র 60টি প্যাকেজ ছিল এই নিম্ন আয়ের মানুষ, দরিদ্র, মানে শ্রমিক বা এই যে ইনফর্মাল সেক্টরের জন্য। সেখানে বরাদ্দ ছিল মাত্র 10,173 কোটি টাকা। আর বাকি টাকাটাই ছিল ব্যাংক নির্ভর, ব্যাংক থেকে ঋণ নির্ভর। সেটা কিন্তু সরকারের টাকা ছিল না। তাহলে ওনারা যে বলেন যে 1.25 লাখ কোটি টাকা আমরা বাজেট দিয়েছি, এটা হলো তো ভুয়া কথা। এটা হলো জনগণকে ওনারা যেটা দিয়েছেন 10,173 কোটি, তার মধ্যে মাত্র 4,481 কোটি টাকা ব্যয় হয়েছে, এবং সেটার মধ্যেও দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, আপনারা জানেন। তার মানে প্রায় 56% কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি এই যে নিম্ন আয়ের মানুষ। আর বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী আজকে 36 লক্ষ পরিবারকে, আপনার নিম্ন আয়ের পরিবারকে আপনার 2,500 টাকা করে দিচ্ছেন। এটা কতদিনের জন্য? এটা এককালীন। আমরা আমাদের সরকারি যে পরিসংখ্যান, সেখানে দেখাচ্ছে 2 কোটি পরিবার হচ্ছে নিম্ন আয়ের। সেখানে 2 কোটি পরিবারের মধ্যে আপনি 36 লক্ষ দিলেন, তাও আবার এককালীন। এই 36 লক্ষের তালিকা কে করলো? এই তো তালিকা তো স্থানীয় আওয়ামী লীগ নেতারা করেছে, ডিসিএনও এবং সেই প্রকল্প কর্মকর্তার মাধ্যমে তারা দিয়েছে। সেখানে তো প্রকৃত আপনার অভাবী যারা ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু পাচ্ছে না। এই গতবারও যে 50 লক্ষ আপনি জানেন বলা হয়েছিল 50 লক্ষকে দিবে, 50 লক্ষ কিন্তু তারা দিতে পারে নাই, দিয়েছিল 35 লক্ষ। কেন দিতে পারে নাই? এই অনিয়ম দুর্নীতির কারণে। তখন ব্যাপকভাবে এটা প্রকাশ হয়ে গিয়েছিল, এবং অনেক ধনী আওয়ামী লীগ নেতা গ্রাম অঞ্চলে তারাও কিন্তু এই 2,500 টাকার আপনার অনুদান নিয়েছে। বলছে প্রধানমন্ত্রী আমাদের জন্য দিয়েছে, আমরা নিব না তো কে নিবে? এই যে আজকে তার অনিয়মগুলো হচ্ছে, এই অনিয়মের জাতাকলে পিষ্ট হয়ে কিন্তু সাধারণ যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তারা কিন্তু এই প্রকল্প ইয়াগুলি পাচ্ছে না, মানে অনুদানগুলো পাচ্ছে না, সরকারের বরাদ্দ পাচ্ছে না। যেটুক দেওয়া হচ্ছে সেটাও আবার লুটপাট হচ্ছে। আর উনি আমাকে বলেছেন আমরা ঘরে বসে লিপ সার্ভিস দিই, আমরা ঘরে বসে কথা বলি। ওনারাই লিপ সার্ভিস দেন। গত বছর আমরা তো আপনি জানেন যে বিএনপি বিরোধী দলে আছে, বিএনপির পক্ষে বা কমিউনিস্ট পার্টির পক্ষে কোনো একটা বা অন্য কোনো দলের পক্ষে এই লক্ষ কোটি মানুষকে সহযোগিতা দেওয়া সম্ভব না। এটা সরকারকেই করতে হবে। সরকার কি তার নিজের কামাল ভাইদের নিজের পকেটের টাকায় ত্রাণ দেয়? এই ত্রাণ তো আমার আপনার ট্যাক্সের টাকায় সরকার দেয়। সেই টাকা নিয়েও কিন্তু তারা যথেচ্ছাচার করছে, সেটাও ব্যবহার করতে পারতেছে, সেটা নিয়েও দুর্নীতি করছে। তারপরেও আমরা মানবিক বিবেচনায় আমরা 54,74,000 পরিবারকে, প্রায় 2.5 কোটি মানুষকে সহযোগিতা দিয়েছি। ওনারা তো সেটা স্বীকারই করতে চান না। এই যে উনি বললো কোন মিডিয়া, ওনারা তো মিডিয়া নিয়েই আছে। আমরা মিডিয়া নির্ভর দল না,
আমরা মিডিয়া দেখায় আমরা কোনো কাজ করি না। ওনারা এক প্যাকেট দেন আর 10 জন দাঁড়ায় থাকেন, মিডিয়াতে সেটা ফলো করে প্রকাশ করেন, তারপর চলে আসেন। এই যে কয়েকদিন আগে ঢাকা মহানগর আওয়ামী লীগের একটা প্রোগ্রাম 2 দিন না 3 দিন আগে হলো, সেখানেও কেউ 2-3টা দিয়ে মিডিয়া যখন চলে গেছে ওনারাও চলে গেছে, পত্রিকায় নিউজ আসছে, এটা আমার কথা না। বিএনপি যা করে নীরবে নিভৃতে জনগণের পাশে দাঁড়িয়ে করে। বিএনপির কাভারেজ তো মিডিয়া দেয় না, আমরা মিডিয়া কাভারের জন্য লালায়িত না। এখনও আমরা বলেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 3,500 কর্মী, জেলা উপজেলা ইউনিয়ন পৌরসভার বিএনপি অঙ্গ সংগঠনের যারা এই কাজগুলো করবে তারা আজকে করোনায় আক্রান্ত। আমাদের 400-র উপরে নেতাকর্মী মারা গিয়েছে এই করোনায়। তো এর মধ্যেও আমরা কাজ শুরু করেছি। আমরা সেই দিকে চলে এসেছি। আপনি জানেন গত 1 বছর কারো কোনো ব্যবসা বাণিজ্য নাই। আমাদের নেতাকর্মীরা তো ব্যবসা বাণিজ্য ছোটোখাটো যা করে এটা দিয়ে আপনার জনগণকে সহযোগিতা করে, সেটা কিন্তু 1 বছর আমাদের নাই। তারপরে আমরা যেটুক পারি আমরা শুরু করেছি, আমরা জনগণের কাছে আহ্বান জানাচ্ছি। কিন্তু সরকার বিএনপি কি করলো এই কথা বলে নিজেদের ব্যর্থতাকে তারা আড়াল করতে চায়, নিজেদের দায়িত্বহীনতাকে তারা আড়াল করতে সৈয়দ চায়। ইমরান সালে প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। এস এম কামাল হোসেন এবং নুরুল হোসেন প্রিন্স, আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।